সবাই বঙ্কিম নয়। সবাই বঙ্কিম নয় এইটা এখন যে একটা ব্যাপার চলছে আনোয়ার আলী এটা নিয়ে একটু আলোচনা করব। আমি আজ বেশ কিছু ছোট, ছোট অডিও শেয়ার করেছি। তো এখন দেখছি কিছুক্ষণ আগে বড়িয়া একটা অডিও করলো বা ভিডিও করলো একটা YouTube এ করলো এবং আরও অনেকে বলাবলি করছে। তো কিছু ব্যাপার আমার মনে হচ্ছে একটু বলা দরকার। কেননা এটা দেখে খারাপ লাগে যে এক তো কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে। আবার কিছু লোক আছে যারা সত্যকে অর্ধ পেশ করে বা অর্ধ সত্য বলে। তা আমার মনে হয় যারা অর্ধ সত্য বলে তারা কিন্তু যারা মিথ্যুক তাদের থেকে বেশি ক্ষতিকারক। তো একটু ব্যাপারটি একটু আলোচনা করা যাক। প্রথমে বলি যে সবাই বঙ্কিম নয় কেন বললাম? কেন দেখলাম বড়িয়া একটা আধ ঘন্টার একটা অনুষ্ঠান করলো। তো আমি ওটা ওই স্ক্রল করে, করে দেখলাম। মানে পুরোটা দেখিনি কেননা বড়িয়া খুব হ্যাজায়, পাতি হ্যাজায়। এখন আ আপনারা অনেকে যারা বঙ্কিম পড়েছেন, অনেকের একটা অভিযোগ বঙ্কিম খুব হ্যাজায়। কিন্তু না, বঙ্কিম কিন্তু বড়িয়া নয়। বঙ্কিম কী করতো, ধরুন কেউ একটা বলল, মানিক বন্দ্যোপাধ্যায় বলল, "এই মেয়েটা শ্যামলা, শ্যামলা লম্বা।" এরকম একটা বলে বেরিয়ে গেল। রবীন্দ্রনাথ একটু হয়তো অন্যভাবে একটু বর্ণনা করলো, সুন্দরী এরকম কিছু একটা বলল, শ্রাবণ-ফাবণ বলে। এবার বঙ্কিম কী করতো, তখনকার দিনে তো ভিডিও নেই, মানে পুরোটাই লেখা। বঙ্কিম ওই মেয়েটার পুরো রূপের বর্ণনা করতো বা প্রকৃতির বা মানুষের, পুরুষের, মানে এটা কোনো নারী কেন্দ্রিক আলোচনা নয়। তো বঙ্কিম একটু ডিটেলে বর্ণনা করতো। বড়িয়ার মতন নয়। বড়িয়া এক কথা বারবার বলে যাচ্ছে। একটা চিঠি আনোয়ারের সেটা বারবার রিপিট করে যাচ্ছে, বারবার পড়ছে। তার মাঝে কে ওকে গালাগাল দিচ্ছে কথা থামিয়ে, থামিয়ে বলছে, "আপনারা আমাকে গালাগাল দেবেন না।" মানে জানি না ওর কি কনটেন্ট নেই যে একটা 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 পার্টিকুলার বিষয়ে কথা বলছে, তার মাঝে ১০ বার নিজে ইন্টারাপ্ট করছে। লোকে তো এটা ওটা বলবেই। সাধারণ মানুষ এটা ওটা বলে, একটা কমেন্ট আসে, ওকে কে বলেছে কথা থামিয়ে সে সব ফালতু কথাবার্তার উত্তর দেওয়া। দেখুন বড়িয়া যে কথাটা বলল, সে কথাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা সাধারণ কথা যে একটা ১০ তারিখে একটা আনোয়ার একটা চিঠি পাঠিয়েছিল। সুপার জায়ান্টকে বলেছিল যে আপনারা আমার আগের আমি যে একটা আগে ৮ তারিখে একটা চিঠি পাঠিয়েছি যেখানে আমি আমার কন্ট্রাক্ট টার্মিনেট করেছি, তার ভিত্তিতে আমি বলতে চাই যে আপনারা যদি চান তো আমাকে একটা একটা লং টার্ম কন্ট্রাক্টে নিতে পারেন। তো আমার যদি আপনাদের অফার পছন্দ হয় তো আমি সেটা গ্রহণ করব এবং আমি আপনাদের এখানে থাকতে পছন্দ করব, যেহেতু আমি আপনাদের এখানেই খেলছি। এটা সাধারণ জিনিস, খুবই সাধারণ। এটাও একটা নাটকীয়ভাবে পরিবেশন করলো এবং বারবার একই কথা বলতে থাকলো। কিন্তু ও দুটো কথা এখান থেকে এড়িয়ে গেল। দুটো কথা বলল না। কোন দুটো কথা? প্রথম কথা হচ্ছে যে কিসের ভিত্তিতে টার্মিনেট করেছিল। ৮ তারিখে যে চিঠি দিয়ে একটা নো অবজেকশন, বেসিক্যালি যে একটা টার্মিনেট করেছিল লোন চুক্তিটা, বা ও করেছিল বা দিল্লি করেছিল আমরা তো জানি না, বোধহয় দিল্লিই করেছিল। তো কিসের ভিত্তিতে করেছিল? তো সেই চিঠিটা কিন্তু উল্লেখ করলো না। তো কেন করলো না? এখন আমরা অনেকেই বলতে পারি যে এখন বড়িয়া বা অনেকে যেটা বলছে ওই গোয়া থেকে এই লোক সেই লোক এক্সট্রা টাইম, এরা সবাই বলছে যে ফিফার নতুন নিয়ম এইটা এত তারিখ থেকে লাগু হয়েছে কি হয়নি। দেখুন, কাউকে না অতটা বোকা পা ছাগল ভাবার দরকার নেই। সে আপনার নিতুকেও ভাবার দরকার নেই, সুপার জায়ান্টকেও ভাবার দরকার নেই, বাজাজকেও ভাবার দরকার নেই, কাউকে ভাবার দরকার নেই। আপনি যদি ফিফার যেই রুলটা রয়েছে, ওটা ফিফার গুগল করলে পেয়ে যাবেন, হ্যাঁ? ফিফা ট্রান্সফার গাইডলাইন এরকম কিছু সার্চ দিয়ে গুগল করবেন, ডাইরেক্ট আপনাকে ওই পিডিএফে নিয়ে যাবে। ওই পিডিএফে খুললে আপনি যদি লোন দিয়ে কন্ট্রোল এফ করে সার্চ করেন, আপনি সাথে, সাথে লোন সেকশনে চলে আসবেন এবং সেখানে দেখবেন ওখানে পরিষ্কার লেখা আছে যে এই চুক্তিটার আ বিভিন্ন দেশকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য, কার্যকর করার জন্য ৩ টে বছর সময় দেওয়া হলো এবং এই চুক্তি কার্যকর হওয়ার আগে যে চুক্তিগুলো ছিল সেগুলো বলবৎ থাকবে, সেগুলো এফেক্টিভ থাকবে। মানে নতুন নিয়ম, লোনের নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করার আগে যেই চুক্তিগুলো হয়েছে, সম্পন্ন হয়েছে, সেই চুক্তিগুলো অ্যাজ ইজ থাকবে। নতুন চুক্তিগুলো এই নিয়মের নতুন নিয়ম অনুযায়ী হবে। তো এটা খুবই সাধারণ জিনিস। এইটা যে বাজাজ দেখেনি, এটা ভাবাটা একটুখানি মূর্খামি হবে, চূড়ান্ত মূর্খামি যে, যে বাজাজ এত নিয়মের বেড়াজাল মানে ফাঁক-ফোকর বার করে একে ওকে টাইট দিয়েছে, সে বার করেনি, এইটা ভাবা কিন্তু একটু মূর্খামি হবে। আবার দেখুন, আপনি যদি ভাবেন মানে বাজাজ মানে সব ব্যাপারে এক্সপার্ট, ওস্তাদ, তাও কিন্তু নয়। কিছুদিন আগে বাজাজ একটা অদ্ভুত একটা দাবি করেছিল। আ ই আম ভারত বোধহয় কোনো একটা টিমের সাথে ড্র করল না হেরে গেল। একটা মিডল ইস্টের একটা টিমের সাথে, ভুলে যাচ্ছি এখন টিমটা।
সেই টিমের নাকি 2টো প্লেয়ার কুয়েত বোধহয়, কুয়েতের সাথে সেই টিমে 2টো প্লেয়ারকে মানে ভুলভালভাবে সে নাগরিক হয়েছে এটা বলতে শুরু করলো। তো দেখুন এইটা একটা বাজাজের একটা ভুলভাল একটা গল্প ছিল, সেটা আমি টুইট করে তখন বলেছিলাম। কুয়েত সরকার কাকে নাগরিকত্ব দেবে কি দেবে না সেটা একান্তই কুয়েত সরকারের অধীনে, মানে তাদের জুরিসডিকশানে। এখানে ফিফা নাক গলাতে পারে না। ফিফা শুধু দেখবে যে অন্য দেশের পাসপোর্ট হোল্ডার কুয়েতের হয়ে খেলছে কি খেলছে না। কুয়েত সরকার কাকে নাগরিকত্ব দেবে, ধরুন আমাকে চাইলো কুয়েত সরকার আজকে নাগরিকত্ব দিয়ে দিল, আমি আজকে অ্যাপ্লাই করলাম, আজকে শুক্রবার, কালকে আমার শনিবার নাগরিকত্ব দিয়ে দিল, এইটা একান্ত কুয়েত সরকারের ব্যাপার। এখানে ফিফা নাক গলাতে পারে না। একটা দেশ তার পলিসি হবে, কিসের ভিত্তিতে কাকে নাগরিকত্ব দেবে কি দেবে না সেটা একান্ত সেই দেশের নিজস্ব ব্যাপার। এখানে ফিফা নাক গলাতে পারে না। কিন্তু ধরুন আমি আজ ভারতের নাগরিক, কালকে আমি কুয়েতের হয়ে একটা ম্যাচ খেলে দিলাম, তখন বাজাজ বা কেউ বললে এটা একটা সমস্যা। কিন্তু আমাকে কেন নাগরিকত্ব দেবে কুয়েত সরকার সেটা একান্তই কুয়েত সরকারের ব্যাপার। সেখানে বাজাজের কিছু বলার নেই, সেখানে ফিফারও কিছু বলার নেই। তো এই বিষয়টা নিয়ে বাজাজ একটা ফালতু একটা হিড়িক তুলেছিল। তো সেই জন্য বলছি বাজাজে যে সব কাজ একদম দারুণ তাও নয়। তবে আবার এবার আমাদের ভাবতে হবে যে এই কলকাতা থেকে নিতু সরকারে কেন উড়ে গেল, নিতু সরকার বা এরা কি কিছুই দেখেনি, মানে এটাও ভাবার কোনো কারণ নেই। মানে আমি আগে বলেছি, আগে অনেকবার নিতু অনেক মূর্খামি করেছে, এই বাজাজের সাথেই করেছে, যার দরুন ওই ইস্ট বেঙ্গলের সাথে যে এবার কুয়েস এলো, প্রথমে ট্রান্সফার ব্যান খেয়েছিল নিতুরা মূর্খামির জন্য। কিন্তু নিতু মূর্খ মানে যে একই কাজ বারবার করে যাবে অতটা হয়তো মূর্খ নয়, মানে নিতু হয়তো নতুন নতুন কাজ নতুনভাবে করে, নতুন মূর্খামি পরিচয় দেয়। কিন্তু নিতুকে আবার এতটাও মূর্খ ভাবার কোনো কারণ নেই যে একই কাজ বারংবার করে যাবে। তো যখন একটা চুক্তি পাঠালো এবং ক্লজ পাঠালো, নিশ্চয়ই ইস্ট বেঙ্গলের লিগ্যাল টিম আছে সেখানে, ইমামির লিগ্যাল সেল আছে সেখানে, ইস্ট বেঙ্গল ক্লাবের লিগ্যাল সেল আছে, তারাও নিশ্চয়ই দেখেছে। তো এই ব্যাপারটা আমাদের কিন্তু জানা দরকার যে বাজাজ ঠিক কী যুক্তির ভিত্তিতে কন্ট্রাক্টটা ক্যান্সেল করেছিল, যে 8 তারিখের কথাটা বলছি, এটা ঠিক কিসের ভিত্তিতে। এখন আমার সাথে একটা ইস্টবেঙ্গল একটা ফ্যানের একটা অল্প কথা হচ্ছিল, চ্যাটেই হচ্ছিল, সে পেশায় লয়ার, সিভিল লয়ার। তো ওকে আমি ব্যাপারটা বলছিলাম, ও বলছে দাদা মানে আমার তো বয়সে ছোট, দেখো না মানে অনেকে তো বলছে যে ফিফার নতুন নিয়মটা, আমি বললাম ফিফার নিয়ম যাই হোক, ইএফএফের নিয়ম যাই হোক, পুরনো নিয়মে পরিষ্কার লেখা আছে যে দুটো পার্টির মধ্যে যে চুক্তি হবে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস কী সেটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি আমার আগের অডিওতে বললাম। যদি বাজাজের সাথে যে চুক্তি হয়েছিল সুপার জায়ান্টে, সেখানে যদি এমন কোনো ক্লজ থাকে যেই চুক্তির ভ্যালিডিটিটা ডিপেন্ড করছে ফিফার লেটেস্ট অ্যাপ্লিকেবল রুলের ওপর, তাহলে কিন্তু বাজাজ আরামসে জিতে যাবে। মানে সেখানে ডাজেন্ট ম্যাটার আপনার এআইএফএফ নিয়ম মানে বলবৎ করলো কি করলো না, ডাজেন্ট ম্যাটার। সেখানে কিন্তু বাজাজের কন্ট্রাক্টে যেই টার্মসটা আছে সেইটা রুল করবে, সেটা ওভার রুল করবে এভরিথিং। যদিও রুলে এরকম কিছু লেখা থাকে, আমি তো জানি না, এটা একমাত্র যাদের ধরুন অ্যাক্সেস আছে, যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম বিভিন্ন এজেন্ট বা এদের থাকে, তারা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারে যে চিঠিপত্র আছে, কন্ট্রাক্ট, কেন ওই কন্ট্রাক্ট ডিটেলস সব আপলোড করতে হয়। তো যারা ধরুন যাদের কাছে এজেন্টের লগ ইন ক্রেডেনশিয়ালস আছে, তারা লগ ইন করে দেখতে পারে যে বিভিন্ন যে চুক্তিপত্র আপলোড করেছিল বাজাজ বা সুপার জায়ান্ট, সেখানে এরকম কোনো ক্লজ আছে কি না যেই চুক্তিপত্রের ভ্যালিডিটি ডিপেন্ড করছে ফিফার লেটেস্ট অ্যাপ্লিকেবল রুলের ওপর। মানে এআইএফএফ নয়, যদি লেখা থাকে যে ফিফা, আর ধরুন ফিফাও লেখা রইল না, যে লেখা রইল গভর্নিং বডিজ অফ দ্য নেশন অ্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, ফুটবল অফ দ্য ওয়ার্ল্ড, এরকম এমন কিছু যদি কোনো লেখা থাকে ওখানে, যেখানে ইনডাইরেক্টলি আপনি ফিফাকে কানেক্ট করতে পারবেন এবং তার থেকে এইটা আপনি ইন্টারপ্রেট করতে পারেন যে ফিফার লেটেস্ট অ্যাপ্লিকেবল রুল উড অলওয়েজ ওভাররুল এভরিথিং এলস, তাহলে কিন্তু বাজাজ জিতে যাবে। মানে সেক্ষেত্রে মানে বাজাজ হাসতে হাসতে খেলাটা জিতে যাবে। মানে ওর টার্মিনেশন নিয়ে কিচ্ছু করতে পারবে না, সে আপনার বড়িয়া যতই গল্প করুক, একই গল্প যত বারবার করতে থাকুক, কেউ কিচ্ছু করতে পারবে না। তো দেখা যাক, আমি বললাম না আমি বিভিন্ন লোকের কথাবার্তা শুনছি, তো তো মনে হচ্ছে যে কিছু কিছু লোক হয়তো বুঝতে পারছে না, কিছু কিছু লোক হয়তো বুঝতে পেরে অর্ধসত্য পাবলিককে খাওয়াচ্ছে। তো সেই জন্য এই অডিওটা করা। তো সকলে ভালো থাকবেন। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেলাম যে বড়িয়া যে দুটো ব্যাপার এড়িয়ে গেল, প্রথমটা আমি বলেছি, তারপর কথায় কথায় দ্বিতীয়টা বলা হয়নি। দ্বিতীয়টা খুবই সাধারণ ব্যাপার,
মোহনবাগান সুপার জায়ান্ট যে আনোয়ারের সাথে যে লোন ডিলটা করেছিল সেটার একটা প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে লোন ফিসটাকে শূন্য দেখানো, যেটা একটা আনএথিক্যাল এবং খুব সম্ভবত ইললিগ্যালও হয়তো। কেন তার জন্য আমাদেরকে কিন্তু এফএসডিএল এর এটা দেখতে হবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেখানে লোন ফিজ শূন্য দেখানো যায় কি না। কেননা এফএসডিএল কিন্তু পরিষ্কার বলেছে, যেটা আমি একটা goal.com-এর একটা আর্টিকেল থেকে উল্লেখ করেছিলাম আগে, যে লোন ফিস কিন্তু কাউন্ট করা হবে, একটা স্যালারি ক্যাপে যে ক্যালকুলেশন হবে তাতে একটা লোন ফিস কাউন্ট করা হবে। কিন্তু এখানে খুব চালাকি করে সুপার জায়ান্ট এটাকে শূন্য করে দিয়েছিল লোন ফিসটাকে। তো এখানে কিন্তু একটা বিশাল বড় একটা লিগ্যাল ভায়োলেশন খুব সম্ভবত করেছে। খুব সম্ভবত বলছি, কেননা আমি এখনও এফএসডিএল এর চুক্তিপত্র দেখিনি, আমার পক্ষে দেখা সম্ভবও না, কেননা আমি পেশার সাথে যুক্ত নই। ফুটবল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এখন যদি সুপার জায়ান্টকে যদি লিগালি বা ঠিকঠাকভাবে যদি ট্রান্সফার করতেও হতো আনোয়ারকে, সেখানেও কিন্তু সুপার জায়ান্ট একটা মুশকিলে পড়তো। কেননা সুপার জায়ান্ট এই একটা ঘাপলা করেছিল, মানে লোন ফিস শূন্য দেখিয়ে স্যালারি ক্যাপ ম্যানেজ করেছিল। এখন যদি ধরুন ঠিকঠাক করে যদি আনোয়ারকে যদি নিতে হয়, যদিও আনোয়ারের হাই স্যালারি দেখিয়ে নিতে হয়, সেখানে একটা মুশকিলে পড়বে। কেননা এই বছর থেকে একটা আউট অফ স্যালারি ক্যাপে দুটো প্লেয়ারেরকে দেখাচ্ছে। তো একটা প্লেয়ার ধরুন আপনার আপুইয়া, স্যালারি ক্যাপের বাইরে। দ্বিতীয় প্লেয়ারটাকে সুপার জায়ান্টের কিন্তু এরকম একাধিক প্লেয়ার আছে যাদের কিন্তু স্যালারি বেশ হাই। তো সুপার জায়ান্ট কিন্তু যেমন এই যে ছেলেটাকে নিয়ে আসবে বলছে অস্ট্রেলিয়া থেকে একটা স্ট্রাইকারকে, ধরলাম তারও স্যালারি অনেকটা হাই। গতবার কামিন্সকে কী করে নিয়েছিল আমরা জানি না। তো এখন দ্বিতীয়টাতে গিয়ে আনোয়ারকে ঢোকাতে পারবে? তো এখানে কিন্তু সুপার জায়ান্ট বেশ ভালোভাবে ফেঁসে যাবে। এইটা নিয়ে যদি চেপে ধরা হয়, মানে ইস্টবেঙ্গল বা যে কেউ যদি চেপে ধরে যে তোমাদের যত কন্ট্রাক্ট আছে সেগুলো একটু অডিট করা দরকার, যে তোমরা কিভাবে পেমেন্টটা করছো, তোমরা কামিংসকে কিভাবে পেমেন্টটা করেছো। তোমরা ধরলাম আপুইয়াকে এখন অনেক হাই পেমেন্ট কিন্তু আউট অফ স্যালারি ক্যাপ, কিন্তু সেকেন্ড অপশনে তুমি কাকে রাখবে? কামিংসকে রাখবে কি? বা গতবার তুমি তো কামিংসকে তো রাখতে পারো নি আউট অফ স্যালারি ক্যাপ অপশান, কেননা আউট অফ স্যালারি ক্যাপ অপশানটা শুধুমাত্র মার্কি প্লেয়ারের জন্য প্রযোজ্য ছিল। কামিংস কিন্তু মার্কি প্লেয়ার ছিল না, টেকনিক্যালি কামিংস মার্কি প্লেয়ার নয়। তাহলে কামিংসের স্যালারিটাও যে 9 কোটি বলছো সেটা কিন্তু 17.5 কোটির মধ্যেই থাকা দরকার, থাকা নিয়ম। তো কিভাবে দেখিয়েছে 17.5 কোটির মধ্যে কামিংসের স্যালারিটা কিভাবে দেখিয়েছে, এইটা নিয়েও প্রশ্ন থাকলো। তো আপাতত এতটুকুই থাক, সকলে ভালো থাকবেন।